নমস্কার। মূকাভিনয় শিল্পের প্রসারতায় সারা ভারতবর্ষের যে সমস্ত নক্ষত্ররা কাজ করেছেন, তাদের কাজের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজের সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক মূল্যায়নের নিরিখে এই সম্মান তাদের অবশ্যই প্রাপ্য। যে নক্ষত্ররা মূকাভিনয়ের প্রথম দিন থেকে এই শিল্পকে নিয়ে এগিয়ে চলেছেন, তাদের সকলকে প্রণাম জানিয়েই মূকাভিনয়ের জয়যাত্রায় একজন রঙ্গকর্মী হিসেবে নিজেকে যুক্ত করতে চেয়েছি মাত্র। তাই প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে দুজন মূকাভিনয়ের ভারতবর্ষের পথিকৃৎ মূকাভিনয় শিল্পী শ্রদ্ধেয় শ্রী যোগেশ দত্ত মহাশয় এবং পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, এই দুজন মানুষকে আমার প্রণাম। এই মূকাভিনয় চর্চা নিয়ে প্রাথমিকভাবে দীর্ঘ কয়েকটি সিরিজ নিয়ে দ্য ফ্রেম এগিয়ে এসছেন। মূকাভিনয়ের কাজ, মূকাভিনয়ের ধারাবাহিক একটা সঠিক সুষ্ঠু ভাবনা এবং আগামী প্রজন্মের কাছে মূকাভিনয়ের একটি দ্বার উদ্ঘাটনের জন্যই এই প্রচেষ্টা দ্য ফ্রেম এবং সমবায়িক থিয়েটার, এই দুজনেরই সহায়তায়, দুজনের সাহচর্যে প্রথমবার এরকম সিরিজ অর্থাৎ ধারাবাহিকভাবে সম্প্রচার করা হচ্ছে। এই ধরনের একটি উদ্যোগে মূকাভিনয়ের মতন এমন একটি শিল্প মাধ্যমকে, যা নাট্যশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সৃজনশীল একটি বিষয়, সেই বিষয়ের ভাবনাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য, আরো বেশি রুচিশীল করার জন্য, মানুষের কাছে আরো বেশি করে পৌঁছানোর জন্য এমন একটি ভাবনাকে যে সমস্ত মানুষেরা আসলে কুর্নিশ জানিয়েছেন, এগিয়ে এসছেন, তাদের মধ্যে কিছু নাম অবশ্যই উঠে আসে এবং এদের মধ্যে আছেন মাননীয় শ্রী সুমিত গুহ, দ্য ফ্রেমের যিনি পরিচালন বিভাগে রয়েছেন, আছেন শ্রীমতী সুকন্যা গুপ্ত, যিনি ফ্রেমের পরিচালন সমিতির একজন অন্যতম গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করে আছেন রানীদি, আমার অত্যন্ত প্রিয় রানীদি, রঙ্গকর্মী, যার ভালো নাম তৃপ্তি মিত্র, কিন্তু আমার কাছে রানীদি নামেই পরিচিত এবং আপামর যারাই রঙ্গকর্মীর সঙ্গে যুক্ত তাদের কাছেও রানীদি নামেই তিনি পরিচিত। এছাড়াও অকুণ্ঠ ভালোবাসা সমস্ত মূকাভিনয়ের শিল্পীদের প্রতি, যারা এই শিল্পকে নিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে চলেছেন, এই শিল্পের চর্চা করছেন, নানানভাবে নতুন নতুন কাজ নিয়ে, নতুন নতুন ভাবনা নিয়ে এই শিল্প মাধ্যমকে টিকিয়ে রেখেছেন। আমার মূকাভিনয় চর্চা শুরুর ইতিহাস আর পাঁচটা বাঙালি বাড়ির মেয়ের মতন আমারও ছোটবেলা থেকেই নাচ, গান, নাটক, আবৃত্তি, আঁকা, এই সমস্ত বিভাগ আমার ভালো লাগতো। আমি নিজে এভাবেই বড় হয়েছি, কখনো গান শিখেছি, কখনো নাচ শিখেছি, কখনো আঁকা শিখেছি। তো ছোটবেলা থেকে এই সাংস্কৃতিক যে বিষয়গুলো, যেগুলো আসলে আমাদের যে কোনো সাধারণ একটা বাড়ির মেয়েরা যেভাবে আর কি তৈরি হয়, বাড়ির ছেলে মেয়ে সবাই যেভাবে তৈরি হয়, আমারও প্রথম শুরুটাই এভাবেই হয়েছিল। আমি জন্মেছি পার্ক সার্কাস, কলকাতার অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা পার্ক সার্কাস। কলকাতার সেই পার্ক সার্কাসের তেঁতুলতলা
আমার জন্মস্থান, এবং চিত্তরঞ্জন হসপিটাল সেখানেই আমি জন্মাই। তো আমার বাবা ছিলেন অত্যন্ত সাধারণ একজন সরকারি চাকরিজীবী মানুষ, যার ছোটবেলা থেকে যাকে অনেক কষ্ট করে মানুষ হতে হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে, সরকারি চাকরি পেতে হয়েছে। তো আমার বাবা খুব অল্প বয়সে মারা যান, 5 বছর বয়স আমার বাবার তখন। সেই সময় দাদু মারা যান, অর্থাৎ ঠাকুরদা মারা যান। তখন থেকেই বাবাকে ভীষণভাবে পরিশ্রম করতে হয়েছিল এবং একেবারে জীবনের লড়াইটা তাকে লড়তে শুরু করতে হয়েছিল ওই 5 বছর বয়সে। তো দিদা, পিসি এদের সাহচর্যে বাবার জীবনটা আস্তে 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 তৈরি হচ্ছিল, এবং বাবা নিজে একজন সরকারি চাকরিজীবী হিসেবে শেষ অবধি নিজেকে প্রমাণ করতে পারলেন। তারপরে তার যদিও তার ছোটবেলা থেকেই এই নাটক চর্চা, নাটকের প্রতি তার একটা প্রেম বোধ, ভালোবাসা এটুকু ছিল, সেখান থেকে আস্তে আস্তে সেটা পলিশড হতে হতে কোথাও গিয়ে হয়তো সুপ্তভাবে থেকে গিয়েছিল। তো ছোটবেলায় বাবা প্রচুর যাত্রা করেছেন, তাকে রাজার ছেলে বলা হতো একটা সময়, আমি শুনেছি আর কি, গল্প শুনেছি। তো সেইখানে বাবা পরের দিকে যখন বিয়ে করলেন, বিয়ের পরে আমিও হলাম, হওয়ার পরেই বাবার সঙ্গে পরিচয় হলো পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর কিছু বন্ধুদের মাধ্যমে, সেই পরিচিতি ঘটে। এবং তখন তিনি মূকাভিনয় সম্বন্ধে প্রথম জানলেন। সালটা খুব সম্ভবত 1980 পরে আমার সদ্য জন্ম হয়েছে। তো সেখানে তিনি তখন যুক্ত হলেন এবং মূকাভিনয় চর্চা তিনি শুরু করলেন। তো এভাবেই মূকাভিনয়ের একটা পটভূমিকা আমার জন্মের সময় থেকেই তৈরি হয়ে গিয়েছিল। কোথাও গিয়ে হয়তো আজকের এই চর্চা বা এই আমার নিজের সাংগঠনিক যে জায়গাটা, সেটার পটভূমিকা হয়তো সেই সময় তৈরি হয়ে গিয়েছে। ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি ঝোঁকটা আমার স্কুল থেকেই তৈরি হয়ে গেছে। অক্সিলিয়াম প্যারিসে আমি আমার প্রথম স্কুল, আমার সেটা পাকসাকাসেই ছিল, এবং সেখানেই আমি প্রথম মূকাভিনয় করি। তখন ক্লাস 1-এ পড়ি এবং সেখানে মূকাভিনয় করেছিলাম মশাদঙ্গ। তো সেই মূকাভিনয় করার পরে আমাদের খ্রিস্টান স্কুল ছিল, খ্রিস্টান স্কুলের আমাদের টিচাররা এবং ফাদার সিস্টার্সরা আমাকে ভীষণ আদর করলেন, ভীষণ ভালোবাসলেন, খুব আশীর্বাদ করলেন যে এটা একটি কি বিষয় এবং মাইম এইটুকুনি বয়সে তুই কি করে করলি। তো সেটার একটা আলাদা জায়গা আছে, অবশ্যই ভালো লাগা আছে। এবং হয়তো সেদিন থেকেই এই মাইম অর্থাৎ মূকাভিনয় আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। তো বাবা যেহেতু ইন্ডিয়ান মাইম থিয়েটারে পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর কাছে মূকাভিনয় শিখতেন এবং কাজ করতেন সেই সময়, তাই বাবাকে বিভিন্ন প্রোগ্রামে, শিশির মঞ্চে, রবীন্দ্র সদন, নানান জায়গায় বাবাকে দেখতাম যে মুখে কথা না বলে হাত পা নাড়িয়ে এবং কিছু মুখের ভঙ্গিমা করে একটা কি যেন বোঝাতে চাইছে। তো সেইটা ছোট্ট সময় মনের মধ্যে আস্তে 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 গ্রো করতে শুরু করে। তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে কিছু কিছু মাইম করতাম যেটা কি হচ্ছে। তো এইভাবেই বাবা বুঝতে পারেন যে তার মেয়ে এই বিষয়টাকে নিয়ে এগোতে চায়। তো সেই জন্য আমার মাইম আস্তে আস্তে আমি একদম বাড়িতেই বাবার কাছে হাত ধরে ধরে শিখেছি। এবং বাবার শেখানোর মধ্যে অদ্ভুত একটা বিষয় থাকতো, যেটা আমি অনেকের কাছেই আমি পাই না বা আমি দেখিনি, আমি জানি না, হয়তো পরে করেছেন কেউ, যে একেবারে মানে যে কোনো রিয়েল অর্থাৎ প্রকৃত জিনিস নিয়ে সেটাকে দেখে সেটাকে ইউজ করে মাইম শেখানো। অর্থাৎ আমি যদি রুটি বেলি, সেই বেলুন চাকিটা নিয়ে রুটি আগে আমায় বেলাতেন আর কি, তারপরে সেটাকে আবার সরিয়ে দিব, তো এবার মাইমে করে দেখা। এই ছোটবেলা থেকে এই বিষয়গুলো আমি ভীষণ পেতাম। হয়তো একটা কোনো কাজ করছি, হয়তো পড়াশোনা, পেন দিয়ে লিখছি খাতার মধ্যে, তো বাবা এসে বললেন এই পেনটা সরা, খাতাটা সরা, এবার লেখ। তো ইট ওয়াজ নট ফর কি যে আমি মানে মাইম করবই, ইট ওয়াজ হিজ থট অ্যাবাউট মাইম।
whatever he was thinking at that time, যে এটাই মূকাভিনয়, অর্থাৎ ওই যে না যেটা নেই সেটাকে মূর্ত করা, সেটাকে স্পষ্ট করা, সেটাকে প্রত্যক্ষ করা, এই বিষয়টা হয়তো তিনি মাথায় ভাবতেন, বাবা মাথায় ভাবতেন যে এটাই বোধহয় তাই জন্য আমাকে হয়তো বলতেন যে এটা এভাবে কর। এবং যদি সেটা স্বাভাবিক, সেই বয়সে খুব ভুলই হতো আমার, বাবা সেটাকে আবার দেখিয়ে দিতেন। তো এভাবে করতে করতে আমার মূকাভিনয় তৈরি হয়ে গিয়েছিল, শেখা এবং মূকাভিনয়ের কাজটাও। আর খুব আনন্দ পেতাম যে এই কাজটা করলে সবাই খুব ভালোবাসে, অর্থাৎ একটা নাচ করলাম, তখন ছোট ছিলাম, নাচ করলে গান গাইলে সবাই খুব আনন্দ করতো, গান টিপে আদর করতো, তো সেটা খুব আনন্দ লাগতো, সেটা খুব মানে ভালো লাগতো যে তার মানে এরকম কিছু করলে পড়াশোনার বাইরে লোক ভালোবাসে, এই বিষয়টা ভীষণ বুঝতে পারতাম তখন। তো এটা করতে করতেই আমি স্কুল অক্সিলিয়াম প্যারিস থেকে একদম চলে আসি, এবং আমার পাড়া, বিশেষ করে আমি যেখানে থাকতাম সেখানে অজিত স্মৃতি সংস্থা বলে একটি ক্লাব ছিল। শুধু ওই ক্লাব নয়, আমাদের স্থানীয় অনেক ক্লাব ছিল যেখানে বছরে অনেক অনুষ্ঠান হতো, মানে এই 25শে বৈশাখ, তারপর এরকম বসন্ত উৎসব, তারপর নজরুল সন্ধ্যা, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এরকম বহু অনুষ্ঠান থাকতো। এবং সেই সময় আমরা প্রত্যেক বছর পুজোর সময়, ইভেন পুজোর সময় নানান অনুষ্ঠান থাকতো, আমরা নাচ করতাম, আমরা নৃত্যনাট্য করতাম, আমরা গানের অনুষ্ঠান করতাম। 25শে বৈশাখে ভোরবেলায় আমরা সব রাস্তায় রাস্তায় বেরিয়ে সেই রাস্তায় নাচ গান, নানান ধরনের পাঠ, এগুলো করতাম। তো সেটাও আমার কাছে একটা প্লাস পয়েন্ট। এবং অজিত স্মৃতি সংস্থার একটা নাটকের উৎসব হতো 7 দিন ব্যাপী আমাদের একদম বাড়ির সামনে তেঁতুলতলার মাঠে, বাক্সার কাছে। এটা অনেকেই জানবেন যারা আজকে নাটক করেন, অনেক বড় বড় দল যারা আছেন তারা কিন্তু আমাদের অজিত স্মৃতি সংস্থার এই বাক্সার কাছে গেছেন এবং সেখানে নাটকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। এবং নাট্য জগতের বহু মানুষ, গুণী ব্যক্তি সেই সময় জাজ হয়ে যেতেন সেখানে, এবং সেখানে নৃত্যের প্রতিযোগিতা থাকতো, গানের প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এই সমস্ত থাকতো। মানে দ্যাট টাইম ওয়াজ কি ফেস্টিভ একটা মুড, ফেস্টিভ্যাল। তখনই আমার কাছে ওই বয়সে ফেস্টিভ্যাল বিষয়টা মানে আমি ধারণা পেতে শুরু করেছিলাম। এবং বাবা সেই ক্লাবের সঙ্গে মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, যুক্ত ছিলেন তিনি, সে কারণে বাবাও সেই দায়িত্বগুলোকে নিতেন। এবং পাড়ার স্পোর্টস হতো, সেই স্পোর্টসগুলোতে আমরা অংশগ্রহণ করতাম। তো প্রথম দিন থেকে একটা তকমা পড়ে গিয়েছিল যে সোমা নাচ করে, সোমা গান করে, বা এই বিষয়গুলো ভালোবাসে। আর মানিকদা পাড়ার সব থেকে বেশি মানে পপুলার একজন চরিত্র এবং খুব কাছের মানুষ মানিকদা সবার কাছেই মানিকদা, মানে 8 বছর বয়সী, 5 বছর বয়সী একটি বাচ্চা শিশুর কাছেও মানিকদা, আবার একদম খুব বড় একটা লোক, মানে বয়স্ক লোকের কাছেও মানিকদা। তো সেই একটা পরিচিতিটা হয়তো একটা কোনো প্লাস পয়েন্ট নিশ্চয়ই। তো সেখান থেকে ওই ভাবনাগুলো আমাকে শিখিয়ে দিয়েছিল। আমি প্রতি বছর ওই 7 দিন যে নাটকগুলো দেখতাম, বাংলাদেশ থেকে নাটক করতে আসতেন, তারপর মফস্বলের অনেক নাটকের দল আসতেন। এছাড়াও নাট্য জগতের শুধু নয়, সঙ্গীত জগতের এবং নৃত্য জগতের সমস্ত মাধ্যমের সাংস্কৃতিক কি বলবো বিদ্বজনেরা সেই সময় আমাদের পাড়ায় আসতেন অজিত স্মৃতি সংস্থা। এবং ছোটবেলা থেকে ওই দেখার চোখটা আমাদের সবারই, মানে শুধুমাত্র আমার নয়, আমার বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা, আমাদের যে দিদিরা দাদারা ছিলেন সেই সময়, তাদের কাছে ওটা একটা ভীষণ ভীষণ বড় পাওনা, কারণ আমরা সরাসরি সেগুলো দেখে বড় হয়েছি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ক্লাব থেকে কিশোর বাহিনীতে আমরা যেতাম, আমার মনে আছে, সেখানে কিশোর বাহিনীর কাজ করতাম, হ্যাঁ, এবং ওই নানান ধরনের ক্যাম্প হতো, সেই ক্যাম্পে যুক্ত হতাম। এই করতে করতেই ছোটবেলাটা তৈরি হয়ে গিয়েছিল। এবং এর পাশাপাশি আমি নিজে গান শিখেছি। আমার গানের মাস্টারমশাই ছিলেন প্রদীপ চ্যাটার্জি,
প্রদীপ কাকুর কাছে আমি গান করেছি, ক্লাসিক্যাল শিখেছি। তো প্রদীপ কাকু বলতেন যে কোনোদিন গান আমি দেবো না, শুধু সারগাম করতে হবে, ক্লাসিক্যাল শিখতে হবে আগে। তো সেই একটা বেস হতো। আমার খুব রাগ হতো যে আমি গান গাইতে পারছি না, আমি শুধুমাত্র সারগাম করছি, শুধুমাত্র করছি বা সারেগামাপা করছি, আর আমার সব বান্ধবীরা গান গাইছে। কোনো তো লুকিয়ে একবার অজিত স্মৃতি সংস্থায় আমি গানের কম্পিটিশনে নাম দিয়ে ফেলেছি। তো সেটা আমি বলিনি আমার স্যারকে, এবং বাবাও বলেনি। পরে খুব বকা খেয়েছিলাম, কিন্তু আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম বলে বকা খেয়েছিলাম, কারণ আমি একটা জায়গায় ঢোক গিলে ফেলেছি। তো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এই গানটা আমি গেয়েছিলাম সেই সময়। তো সেইটা গান শিখেছি এবং ওইখানে প্রাইজটা পেলাম, বেশ ভালো লাগা একটা, মনে হলো যে বাহ আমি একটা প্রাইজ পেয়েছি। তো আমার স্যার তখন বললেন, আমার প্রদীপ কাকু বললেন যে তুই সেকেন্ড হলি কেন, তাই সেই জন্যই তো আমি তোকে নাম দেওয়াতে বলি। এরকম মানে ওই শেখাটাও আমার কাছে কাজে লেগেছে, ওই শেখাটাও আমার কাছে একটা শেখা। তারপরে নাচ করতাম, আমাদের পাড়ায় একজন জেঠিমা ছিলেন, কমলা জেঠিমা, তার কাছে আমি নাচ করতাম। সাপ মোচন করেছি, চিত্রাঙ্গদা, চন্দ্রালিকা করেছি, এগুলো সমস্ত করেছি। তারপরে রবীন্দ্র নজরুল, নানান ঋতুরঙ্গের কাজ করতাম। মানে যেখানে হতো আঁকার ক্লাসে আঁকা শিখতে শিখতে হয়তো সেগুলো নিয়ে এক্সিবিশনেও কাজ করেছি ছোটবেলা থেকে। মানে সুতরাং ব্যাকগ্রাউন্ডে কোথাও এই কাজটা, অর্থাৎ এই সাংস্কৃতিক জায়গাটা আমার ছিল, এবং আমি খুব স্বতঃস্ফূর্তভাবে সেটাকে আমি নিতে পেরেছিলাম। এবং আমার বাড়ি থেকেও কোনোদিন কোনো আপত্তি করা হয়নি। বাড়ি থেকে বাবা মাও ভীষণভাবে সাপোর্টিভ ছিলেন। এরপরে যেটা আমার সব থেকে স্মরণীয় জায়গা, সেটা অবশ্যই আমার স্কুল সাখাওয়াত মেমোরিয়াল। সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি হওয়াটা একটা ভীষণই অবশ্যই ভাগ্যের বিষয়, কারণ কলকাতার 10টি স্কুলের মধ্যে সাখাওয়াত মেমোরিয়াল একটি নামকরা স্কুল, যেখান থেকে বহু গুণী মানে ছাত্রীরা নিজেদের কাজ করেছেন, কাজের উদাহরণ রেখেছেন। এবং যিনি তৈরি করেছেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, রোকেয়া বেগম, সেই রোকেয়া বেগম একজন মহিলা, তিনি একজন নারী শক্তি। তো তিনি মাত্র 9 জন 10 জনকে নিয়ে সেই স্কুল তৈরি করেছিলেন। তার যে ভাবনাটা যে নারীরা শিক্ষা পাক, নারীরা এগিয়ে আসুক, নারীরা ওই বাড়ির মধ্যে থাকবে না, তারা বেরিয়ে আসুক, তারা শিক্ষিত হোক, তারা নানান ধরনের সাংস্কৃতিক চর্চা, পড়াশোনা সবকিছু জগতের আলো দেখুক। তো এই যে একটা ভাবনা নিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল তৈরি করেছিলেন তার হাজবেন্ড সাখাওয়াতের নামে। তো সেই স্কুলে আমি চান্স পাই, এবং এটা আমার কাছে ভীষণই একটা আশীর্বাদ যে ওই স্কুলে থাকাকালীন কিন্তু আমার এই সাংস্কৃতিক যে জায়গাগুলো আরো বেশি চর্চায় চলে আসে। কারণ স্কুলে আমরা প্রচুর কাজ করতাম, আমাদের সোশ্যাল সার্ভিসে বহু বিষয় থাকতো। কমলাকান্তের দপ্তর আমি নাটক করেছি, তারপর আমরা ব্রিগেড প্যারেড করতে যেতাম, ট্রাফিক একটা কাজ ছিল, স্কুল থেকে ট্রাফিকে নিয়ে যেত, ট্রাফিকের সিস্টেমগুলোকে করতাম, এবং বিভিন্ন প্যারেড কম্পিটিশনে আমরা নাম দিতাম, গানের কম্পিটিশন, স্কুলের মধ্যে নাচের কম্পিটিশন, স্কুলের মধ্যে নাটকের কম্পিটিশন, স্কুলের মধ্যে নাটক যেটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হতো, সেই নাটকগুলোতে আমরা নাম দিতাম। এবং বহু গুণী শিক্ষিকা আমাদেরকে সেইগুলো করাতেন, বাইরে থেকে অনেক গুণীজন এসে আমাদেরকে নাটক করাতেন এবং নাচ শেখাতেন, এসব করতেন। তো সেইগুলোকে আমরা খুব কাছ থেকেই পেয়েছি। এবং এখানে থাকতে থাকতেই ক্লাস 7-এ পড়াকালীন আমি প্রথম ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারের শিশু নাট্য কর্মশালায় যুক্ত হই, এবং সালটা খুব সম্ভবত 1993। 44টা বাচ্চা সমস্ত জেলা থেকে এসে সেখানে যুক্ত হয়, এবং এই মোনালি যুব কেন্দ্রে আমাদের এটা প্রথম শুরু হয়েছিল। তারপর সেটা শিফট হয়ে বিধান শিশু উদ্যানে আমরা বাচ্চাদের সাথে, মানে আমরা বাচ্চারা আর কি কাজ শিখেছি। এবং সেই সময় মানে কলকাতার তো আছেই, কলকাতার বাইরে দিল্লি থেকেও নরেন্দ্র সুরি এসেছিলেন, এবং আরো অনেক, তখন যে সময় আর কি আমরা করেছি তখন তাদের নাম জানতাম না, এখন পরে জানি
যে এনারা আমাদের ক্লাস নিয়েছিলেন, আমাদের মাইমের ক্লাস হতো, আমাদের সেটের কাজ শেখানো হতো। সিদ্ধার্থ চক্রবর্তী আমাদেরকে মিউজিকের কাজ করাতেন এবং ভাঙা টিন, নানান ধরনের ভাঙা জিনিসপত্র, পড়ে থাকা জিনিসপত্র, সেগুলো দিয়ে একটা সাউন্ড তৈরি করা কিভাবে এবং সেই সাউন্ডগুলোকে থিয়েটারের কাজে কিভাবে তুমি ইউজ করতে পারো, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ক্লাস করেছিলাম। তো এভাবে এই কাজটা আমি ওই 1993-তে প্রথম কাজটা শিখি এবং ওই 44টা বাচ্চার মধ্যে তৃপ্তি মিত্র স্কলারশিপ পেয়েছিলাম আমি, যেদিন শেষ দিন সেটা ঘোষণা করা হয়। এবং সেটা করার পরে আমি বিশ্বাস করতে পেরেছিলাম যে মূকাভিনয়কে নিয়ে আমাকে চলতে হবে, আমাকে অভিনয় নিয়েই থাকতে হবে। তো আমার সে সময় গণশক্তি পেপারে একটা আমার ইন্টারভিউ বেরোয় ছোট্ট বয়সে তখন, এবং সেইটা আমাদের ক্লাস টিচার, আমাদের সাকাত মেমোরিয়ালের লিপিকা দি ভীষণ খুশি হয়ে সবাইকে অ্যাসেম্বলিতে সেটা বলা হয়েছিল এবং বোর্ডেও সেটা টাঙানো হয়েছিল। খুব আনন্দ পেয়েছিলাম যে, এবং আমি নিজেও সেটা ভাবতে পেরেছিলাম যে আমি যেহেতু এটা আমাকে আমি পেয়েছি, এটাকে আমাকে রাখতে হবে। তো এই যে মানুষের বিশ্বাসের উপরে আসলে দাঁড়িয়ে মানুষের কাছে খুব বেশি করে বুঝিয়ে দেওয়া মানুষকে, কিংবা মানুষের কাছে খুব দায়বদ্ধ হয়ে যাওয়া যে আমাকে কাজটা করতেই হবে, আমাকে বিশ্বাস করে তিনি এটা করেছেন, মানুষগুলো এত বিশ্বাস করছে না আমাকে, আমি দায়বদ্ধ তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য। তো সেটা আমার ওই বোধহয় ক্লাস 7 থেকে তৈরি হয়ে গেছে যে আমাকে এই কাজটা করতেই হবে, আমি এটা করবই। তো এই বিষয়টা আমার ছিল। এবং তারপরেই আমি ক্লাস 9-এ আমাদের পাড়ায় বুদ্ধপুতুল নাটক করাই, প্রায় 50টা বাচ্চাদের নিয়ে, এবং বিভিন্ন বাড়ি থেকে মানে খুঁজে খুঁজে নিয়ে এসো তোমরা কাজ করো, ছোট ছোট বাচ্চা, তাদের দিয়ে বুদ্ধপুতুল ঠাকুমার ঝুলির কাজ করিয়েছি। তারপরের বছরই করিয়েছি লালকমল নীলকমল, প্রায় 80-90টা বাচ্চা, এবং সেখানে খোকস সাজছে, সেখানে রাক্ষস সাজছে, বাবা হেল্প করতেন কিভাবে ড্রেস হবে, কিভাবে আলো হবে। এবং রবীন্দ্রভারতীর অনেক সেই সময় যারা কাকুরা সেই সময় বাবার সঙ্গে কাজ করতেন ইন্ডিয়ান মাইম থিয়েটারে, তারা এসে এসে আমাদের এই গল্পগুলো তৈরি করতে সাহায্য করতেন। তো এইভাবে একটা কাজ কিন্তু ধারাবাহিকভাবেই চলেছে সারাক্ষণ। মানে আমি কোনো সময় জীবনে একেবারেই সবকিছু ছেড়ে বসে থাকতে পারিনি, ধারাবাহিকতা একটা চলতেই ছিল। তো তারপরেই আমি ক্লাস 9-এ যখন আমি পড়ি, তো সেই সময় আমার একটা অদ্ভুতভাবে একটা যোগাযোগ হয়ে যায় আমাদের ক্লাসে, অর্থাৎ সাকাত মেমোরিয়ালের আমাদের দিদি অরুন্ধতী দিদি আমাকে প্রথম জানায় যে যুব উৎসব বলে একটি, রাজ্য যুব উৎসব বলে একটি মূকাভিনয় উৎসব, অর্থাৎ মূকাভিনয়ের কাজ হয়, যেখানে মূকাভিনয়ের প্রতিযোগিতা হয়। তো সেই মূকাভিনয় প্রতিযোগিতা অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়ের মধ্যে মূকাভিনয় একটি বিষয়। তো সেখানে তুই নাম দিতে পারিস, যেহেতু তুই মূকাভিনয় করিস। কারণ আমি তখন অলরেডি স্কুলে সবাই জানে যে আমি মাইম করি, এবং আমি বহু অনুষ্ঠানে মাইম করতাম ছোট ছোট করে, নানান গল্প তৈরি করে। তো সেইটা করতে করতে আমি সেখানে নাম দিলাম, এবং যুব উৎসবে গিয়ে, রাজ্য যুব উৎসবে কলকাতা, অর্থাৎ ডিস্ট্রিক্ট যে ওয়াইজ যেটা হয়েছিল, কলকাতা জেলায় আমি ফার্স্ট হই। এই ঘটনাটা আমাকে একটা ভীষণভাবে ইন্সপিরেশন সেই সময় দিয়েছিল, কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতাটা হয়, এবং বাবা সেখানে যখন আমায় নিয়ে যান, আমার খুব স্বাভাবিক আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ বয়সের সীমা ছিল 15 থেকে 35। আমি সদ্য মূকাভিনয় করছি, 9-এ পড়ি। তো দ্যাট টাইম আই ওয়াজ থিঙ্কিং যে এটা আমি বোধহয় পারবো না, এটা বোধহয় হবে না। তো আমার তো এই একটাই ছিল মশাতঙ্গ, ওইটাই আমি করতাম। আমি বাবাকে বললাম যে আমি এত বড় বড় সবাই এসছেন, সবাই আমার সামনে ব্যায়াম করছেন, নানান রকম করছেন, একজন এসে আমাকে বললেন যে এখনই শেখার বয়স, তুমি এখনই ভেবো না যে এখনই সব পেরে যাবে। এভাবেই ওই সময় আমার মূকাভিনয়ের প্রতিযোগিতা আমি করলাম,
বিচারকদের সামনে তারা জানালেন তাদের ফলাফল, এবং আমি প্রথম হলাম। আমার মনে আছে যে বাবাকে জড়িয়ে ধরেছি এবং বাবাও আমাকে জড়িয়ে ধরেছে। দ্যাট ওয়াজ ওই মানে একটা ভালো লাগা, একটা বিশ্বাস করতে পারানো যে এই কাজটা আমি করতে পারলাম, যে বাবা যেটা আমাকে বলেছিলেন যে তুমি পারবে, তুমি সেই মনের মধ্যে বিশ্বাসটা রাখো, সেই কথাটা আজ সোমা মাইন্ড থিয়েটার সারাক্ষণ মাথায় রাখি যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে এগোতে হবে। এই বিশ্বাসটা, সেদিনের কথাটা ভবিষ্যতের আগামী যা কাজ হবে সোমা মাইন্ড থিয়েটারে সেটা অবশ্যই থাকে। তো সেখানে সেই জায়গা থেকে আস্তে আস্তে মাইমের কাজ, মাইমের জগতে আমার আরো বেশি করে চলে আসা, এবং আমি প্রায় 25টা বই পেয়েছিলাম। যেদিন আমার এই মানে মৌলালী যুব কেন্দ্রে যেদিন আমাকে পুরস্কৃত করা হচ্ছিল সব বিভাগের সাথে, রাজ্য স্তরে একবার আমাকে কম্পিটিশনে যেতে হবে। তো সেই দিন আমার পাড়ায় ছিল বুদ্ধমের সেই প্রোডাকশন বাচ্চাদের। তো আমি সেখানে ওদেরকে রেখে দৌড়ে এসেছি, আধ ঘন্টার জন্য একলা এসেছিলাম, এবং এসে ওই পুরস্কার নিয়ে আবার আমি বাড়িতে চলে গেছি আর কি। এবং আমার মামি ছিলেন, মেজো মামি ছিলেন আমার সঙ্গে। আমি বাড়িতে গেলাম, গিয়ে ওখানে কোনো রকমের বই, আমি জানিও না কি পেয়েছিলাম, সেগুলো রেখে আমি আমাদের বুদ্ধম হলো আর কি সেই সময়। আর খুব 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 আনন্দ হয়েছিল বুদ্ধমে। আমার মনে আছে চন্দন সেন আমাকে আমাদের পাড়ার থেকে একটি সম্বর্ধনা দেওয়া হয়, চন্দন সেনের হাত থেকে আমি সেই সম্বর্ধনা পাই। নাটক মানে যিনি নাটকের চন্দন সেন যিনি আছেন তার কাছ থেকে। এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয়। তো এরপরেই আমি রাজ্য স্তরে যাই, রাজ্য অর্থাৎ স্টেট লেভেলে, এবং সেখানে আমি দ্বিতীয় হই। সেটা ছিল মালদাতে। আমার মনে আছে আমি একলা মালদায় গিয়েছিলাম, আমার মায়ের অসুস্থতার কারণে। আমার বাবাও যেতে পারেননি। আমার বাবা সেই সময়ে আমাকে একলা মালদায় পাঠিয়েছিলেন। তার একটা কারণ আছে, আমি বলি যে ক্লাস 7-এ যখন আমি ওই যে মানে ছোটদের যে ওয়ার্কশপটা আমি করছিলাম, সেখানে কিন্তু আমি ক্লাস 7-এ পড়ি তখন, 93-তে। তখন আমাকে বাবা একলা 223 বাসে উঠিয়ে দিতেন, এবং আমি একলা গিয়ে ওই বিধান শিশু উদ্যানে গিয়ে আমি নামতাম, এবং আমাকে যিনি কন্ট্রাক্টর বাসের তিনি আমাকে পার করে দিতেন, আমি ওখানে একলা যেতাম। ফেরার সময় বাবা সাইকেল করে অফিস থেকে আমাকে বাড়ি নিয়ে আসতেন। আর ক্লাস 6-এ আমি যখন সাখাওয়াতে ক্লাস 6-এ উঠেছি, সাখাওয়াতে পড়ছি, বাবা আমাকে সেই সময় একলা ছেড়ে দিয়েছিলেন, এবং আমি থিয়েটার রোড থেকে হেঁটে হেঁটে বাড়ি আসতাম। বা বাস, যখন বাস না থাকতো, তারপর তো স্কুল বাস ছিল, স্কুল বাসে আসতাম। তো এই যে একলা ছেড়ে দেওয়া, একলা, তোমাকে নিজেকে স্বাবলম্বী হতে হবে, এটা আমার বাড়ি থেকে আমাকে শিখিয়েছিল। সেই বয়স ক্লাস 6-এ যখন আমি পড়ি, তখন আমার কি বয়স, সেই বয়স থেকে আমাকে বোঝানো হয়েছিল যে তোমাকে যুদ্ধটা একলাই লড়তে হবে জগতের সঙ্গে, কেউ তোমায় হেল্প করবে না। তো এই শেখাটা আমার কাছে ভীষণ ভীষণ একটা বড় পাওনা। সেদিক থেকে সাংগঠনিক জায়গা থেকে এটা একটা ভীষণ বড় পাওনা। মানে সংগঠক হতে গেলে নিজেকে খুব বেশি করে একলা স্বনির্ভর হতে হয়। পরজীবী হলে খুব মুশকিল হয়ে যায়। যারা সংগঠক তারা পরজীবী হলে ভীষণ মুশকিল হয়ে যায়। নিজেকে স্কিলড হতে হয় ভীষণভাবে। তো সেটা আমার ছোটবেলা থেকে আমি সেটাকে রপ্ত করতে পারছিলাম, বা আমাকে ঠেলে দেওয়া হচ্ছিল সেই জায়গায়। তো এভাবে ক্লাস 9-এ আমি সেই রাজ্য স্তরে আমি দ্বিতীয় হই, এবং আমি সেখান থেকে অনেক বই পাই, যেটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা থাকে, এবং স্কুলে সেটা আলোচনাও হয়। স্কুলে অ্যাসেম্বলিতে সেই বইগুলো আমাদের দিদিরা দেখান, সবাইকে বলেন। সেই থেকে একটা ওই যে কিছু একটা আলাদা একটা বিষয়, মূকাভিনয় প্রতিটা মুহূর্তে আমাকে স্বতন্ত্র একটি পরিচয় দিয়েছে, স্বতন্ত্র একটি কাজের ক্ষেত্রকে এগিয়ে দিয়েছে, মানে বিস্তারিত করেছে সেই জায়গা। আমার গানের টিচার ছিলেন পরবর্তীকালে দেবব্রত, শ্রী দেবব্রত দাস, তো দেবুদা বলে খ্যাত। দেবুদা আমাকে ভীষণ স্নেহ করতেন, খুব ভালোবাসতেন।
দেবুদার ওখানে আমি প্রথম, আমার মনে পড়ে যে 1 মাসের জন্য আমাকে বলেছিল যে আমি মানে আমার মিউজিক অ্যাডিশনাল পেতে হবে আর কি স্কুলে। তো আমাকে দেবুদা বলেছিল যে 1 মাসের মধ্যে এই গরমের ছুটির মধ্যে তোকে কিন্তু এই সব রাগ, কাকে বলে রাগ শিখতে হবে, 2-3টে রাগ এবং গান, এগুলো কিন্তু তোকে তুলতে হবে, পারবি তো? আমি দুম করে বলেছিলাম হ্যাঁ আমি পারবো, এবং সেটা করেও ছিলাম। তারপর স্যার ভীষণ খুশি হলেন এবং সেই বছরই আমাদের গানের স্কুলে, বা সেই বছর থেকে গানের স্কুলে আমার একক গান আমি করতে পেরেছিলাম এবং সঞ্চালনাও করতাম, অ্যাঙ্কারিংও করতাম। তো সেটাও একটা বড় পাওনা, মানে প্রথম বছর থেকে স্যার আমাকে সেই বিশ্বাসটা করতে পেরেছিলেন। তো কিছুটা হয়তো ভগবান উপরালা আমাকে সেই শক্তি দিয়েছেন, সেই আশীর্বাদ দিয়েছেন যে যে কোনো বিভাগে, যে কোনো বিষয়ে এই উৎসাহটা আমাকে হয়তো একটু হলেও মানুষের কাছাকাছি এনে দেয়। তবে এখন মনে হয় আরো অনেক কিছু করিনি, অনেক কিছু করা বাকি আছে। আমি অনেক অনেক বিষয় নিয়ে ভাবি যেগুলো হয়তো এখনো করতে বাকি আছে, সেইগুলোকে আমায় করতে হবে। সেই বিষয়গুলো আমার আরো অনেক ফর্ম আমাকে শিখতে হবে। আমাকে এখনো অনেক মানুষ আমাকে নিজেরা মেসেজ করেন, হ্যাঁ, যে তুমি সোমা, তুমি এখানে এই মাধ্যমটা শেখো। আমার মনে হয় এখনো বিহারের প্রত্যন্ত আদিবাসী জায়গা যেগুলো আছে সেখানে বহু ফোক ফর্ম আছে, যে ফোক ফর্মগুলো আমি জানলে পরে আমি আরো বেশি মাইনে সেগুলোকে দেখাতে পারবো। আমার মনে হয় দক্ষিণ ভারতে এখনো অনেক লোকধর্মী ফর্ম আছে, সেই লোকধর্মী ফর্মগুলোকে আমি জানলে আমি হয়তো সেগুলোকে মাইনে দেখাতে পারবো। কথাকালির এখনো অনেক বিষয় আছে, কুড়িয়াট্টামের অনেক বিষয় আছে, সেইগুলোকে হয়তো আমি শিখতে পারলে আরো বেশি করে আমি মাইনে সেগুলোকে দেখাতে পারবো। অ্যাক্রোবেট যেটা আমি শিখিনি, কিন্তু আমি জানি অ্যাক্রোবেট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেইটা নিয়ে কাজ হয়, সেটা নিয়ে কাজ করে। ব্যালেও আমি নিজে শিখিনি, কিন্তু ব্যালের মোশন যেগুলো, যে গতি, সেইগুলোকে নিয়ে আমি জানি যে এগুলো কিভাবে কাজে লাগানো যায়, সেগুলো নিয়ে আমাদের প্রোডাকশনে আমি কাজ করি। তো সেগুলো এখনো শেখা, মনে হয় আরো শিখলে ভালো হতো। আমি আমার ছেলে মেয়েদের বলি যে এগুলো আলাদা করে শিখতে পারো। তো যাই হোক, এরপরে যেটা বলার, যে ক্লাস 10-এর গণ্ডি পেরিয়ে আমি যখন একদম অবসর সময়, সেই সময় ক্লাস 11-এ আমি ইন্ডিয়ান মাইম থিয়েটার জয়েন করি এবং 1998 সাল ইন্ডিয়ান মাইম থিয়েটারে আসার পরে আমার মূকাভিনয়ের চর্চা শুরু হয়ে যায় একেবারেই মানে রেগুলার ভাবে আর